ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে আমরা ফিজিক্স পড়ব একদম প্রেশারলেসভাবে, যাতে যেমনভাবে পরীক্ষাতে আসে এক্সামে ঠিক তেমন করে আমরা ক্রিমটুকু তুলে নেব। আর চ্যাপ্টারটার নাম হচ্ছে ওয়ার্ক এনার্জি পাওয়ার বা ওয়ার্ক পাওয়ার এনার্জি। এই চ্যাপ্টার থেকে মূলত কোশ্চেন আসেই প্রত্যেকটা পরীক্ষাতে, কারণ চ্যাপ্টারটাতে মূলত নিউমেরিক্যালের উপরে জোর দেয়। তো আমরা যে জিনিসগুলো খুব ইম্পর্ট্যান্ট, যে জায়গাগুলো বুঝতে হবে এবং শিখতে হবে, তারপরে আমরা চ্যাপ্টারের সামনের দিকে এগোবো। চলো আমরা আস্তে আস্তে চর্চা করতে শুরু করি, কোনো টেনশন ছাড়াই আমার সাথে। ওকে, পড়াশোনাটা নিজের মতো করে ভাববো, আর ভাগ করে নাও নিজের মতো করে, সিস্টেমটাকে তৈরি করো নিজের মতো করে, তাহলে কোনো কিছুই কঠিন লাগবে না আশা করা যাচ্ছে। দেখো, ওয়ার্ক প্রথমে জানতে হবে ওয়ার্কটা কী বাবু, ওয়ার্কটা কী। আসলে ওয়ার্ক কোনো, এই যে চায়ের কাপ এখান থেকে এদিকে ঠেলছি, মানে আমি বল প্রয়োগ করছি, তার ফলে কি হচ্ছে, চায়ের কাপটা মানে এটা ভর, সেটা দূরে যাচ্ছে, দ্যাট ইজ কাজ হচ্ছে। সারাদিন যদি দেয়ালটাকে আমি ঠেলি, দেয়ালটা যদি কাজ না সরে, তাহলে কিন্তু কাজ হচ্ছে না। এখন আমি আর মোহাম্মদ আলী, মনে করো বিশাল শক্তিশালী একজন ব্যক্তি, দুজনে দেয়ালকে সরাতে চেষ্টা করলাম, আমি পারলাম না, মোহাম্মদ আলী ভেঙে দিল হয়তো দেয়ালটা। তাহলে মোহাম্মদ আলী কাজ করলো, আমি সারাদিন কাজ করবো, কিন্তু আমার কাজটা, সায়েন্সের ক্ষেত্রে কাজটা হলো না। কেউ যদি সারাদিন কম্পিউটারে বসে থাকে আর ভাবে অনেক কাজ করেছি, আসলে পদার্থবিজ্ঞানের ভাষায় সেটা কাজ হয়নি, ঠিক আছে, অন্যভাবে সেটা কাজ হয়েছে। ব্যাপারটা এটাই। তো কাজ মানে যদি আমরা জানি, ফোর্স মানে বল প্রয়োগ করব আর তার সাথে বস্তু সরে যাবে, সেটাই হচ্ছে কাজ। তাহলে এই কাজ সংক্রান্ত ভালো করে বোঝার জন্য আমি কয়েকটা পয়েন্টকে অ্যানালাইসিস করব সুন্দর করে, কোনো চাপ নেই। দেখো, কাজ যদি বুঝতে চাই, কয়েকটা পয়েন্টকে আমরা একটু লিখবো। দেখো কত সুন্দর করে আমরা লিখবো। তাহলে আমরা কাজ মানে এটা আমরা লিখতে পারি ডব্লিউ ইকুয়াল টু কি লিখতে পারি, এফ ইন্টু এস, মানে এফ মানে বল ফোর্স, আর এস মানে কি সরণ, কতটা সরছে, ঠিক আছে। তো আরেকটা ফর্মুলা আমরা জানি, এফ ইন্টু এস আর কজ থিটা, ঠিক আছে। আমরা আস্তে আস্তে চর্চা করব ব্যাপারটা। দেখো, এখন এটা জানতে গেলে কয়েকটা পয়েন্ট আমি নোট করে নিই, তোমরা আমার সাথে সাথে নোট করে নাও। আমি বাংলা ইংলিশ দুটো ভাষাতেই তোমাদের সঙ্গে সাবলীলভাবে আমি বোঝাবো, জিনিসটাকে কম্প্যাক্টভাবে বুঝবো। তো ওয়ার্ক ডান হোয়েন, যখন ফোর্স অ্যাক্টিং আ বডি প্রডিউসেস ডিসপ্লেসমেন্ট ইন ইট, কোনো বস্তুর উপরে যখন বল প্রয়োগ করে বস্তুটা সরণ ঘটবে, তখন সেটাকে আমরা বলবো না কাজ হয়েছে। 1 নম্বর পয়েন্ট, আমি ওটা লিখলাম না। 2 নম্বর পয়েন্ট, এটা একটা স্কেলার কোয়ান্টিটি, SCL AR কোয়ান্টিটি, QUANTITY কোয়ান্টিটি, ঠিক আছে। এখন এর মান আর দিক, মানে যে কোনো একটা আছে, এর কিন্তু যখন মান আর দিক দুটো থাকে, তখন সেটাকে আমরা ভেক্টর রাশি বলি, প্রত্যেকেই আমরা জানি। তো এর যেটা হচ্ছে ইংরেজিতে বলে ম্যাগনিচিউড, আর একটা ডাইরেকশান। তো এখানে সেক্ষেত্রে ডাইরেকশানটা আমরা পাচ্ছি, কিন্তু ম্যাগনিচিউডটা পাচ্ছি না, ফলে কি হচ্ছে, এটা আমরাকে স্কেলার রাশি বলছি। দেখো, ওপরের ক্লাসে গেলে এগুলো পড়ানোর ধরনটা অন্যরকম হয়, যেহেতু আমাদের যে সিলেবাস মেনটেন করা হচ্ছে বোর্ড এক্সাম অবধি, সেই জন্য কিন্তু এইটুকু যথেষ্ট, এই রকম টাইপেরই আসে এক্সামে। চলো, তাহলে এটা কি স্কেলার কোয়ান্টিটি। আচ্ছা, কাজ কি হতে পারে, কাজ হচ্ছে পজিটিভও হতে পারে কাজ, ঠিক আছে। কাজ হচ্ছে নেগেটিভ, মানে ঋণাত্মকও হতে পারে। এইগুলো পয়েন্ট আউট করে রাখছি আমি। কাজ ঋণাত্মক হতে পারছে, পজিটিভও হতে পারে। কাজ আবার কি জিরো হতে পারে স্যার, তাহলে এত কিছু হতে পারে। আচ্ছা, কাজ আবার মানে যখন নো ওয়ার্ক হবে, কখন নো ওয়ার্ক হবে, যদি পথটা সার্কুলার হয়, বৃত্তাকার কোনো পথে ঘুরেই যাচ্ছে, কোনো রকম কোনো মোটর বাইক ঘুরেই যায় এরকম করে, তাহলে সে কিন্তু কাজ করছে না। তাহলে এই কাজের ক্ষেত্রেই কটা পয়েন্ট, শেষ কথা। তাহলে আমরা বুঝতে চেষ্টা করবো, এটা তো বুঝে নিলাম, ঠিক আছে। এবার হচ্ছে পজিটিভ কখন হয়, নেগেটিভ কখন হয়, আর জিরো কখন হয়। তো এটা বুঝতে গেলে আমরা একটা জিনিসকে, একটা জাস্ট ড্র করবো, একটা জিনিস, একটা বস্তুকে আমি এইখানে রাখবো, একটা বস্তুকে, ঠিক আছে। একটা বস্তু, মনে করো এম একটা বস্তু, সেটাকে এখানে রাখলাম। সেই বস্তু এখানে সরণ হবে বস্তুকে, ঠিক, বস্তুটা ভরটা এখানে, এই বস্তু মানে এম। তো এখানে যখন সরণ হলো বস্তুটা, তো এক্ষেত্রে বল শুধুমাত্র যে সোজাসুজি বলটাকে মানে প্রয়োগ করবে তা কিন্তু নয়। কোনো একটা, মনে করো আমি যে কোনো একটাকে, মানে এই একটা যে বস্তু, এটাকে আমি এখানে দড়ি দিয়ে বা সুতো দিয়ে সামনের দিকে যদি দাঁড়িয়ে টানি, তাহলে আমি বলটা এরকমভাবে কিন্তু প্রয়োগ করছি, বলটা এরকমভাবে, আর বস্তুটা এরকম করে সরে যাচ্ছে, তাহলে এটাও কিন্তু অ্যাকচুয়ালি কাজ হচ্ছে। তাহলে সেক্ষেত্রে কিন্তু অ্যাঙ্গেলে হচ্ছে, মানে যে ফোর্সটা সেটা কিন্তু অ্যাঙ্গেলে, তাহলে এটা অ্যাকচুয়াল আমরা বলবো ফোর্স,
ঠিক আছে, এইটা। আর এটা হচ্ছে ডিসপ্লেসমেন্টের রাস্তা। তাহলে ডিসপ্লেসমেন্ট বস্তুটা এখানে ছিল, এখানে হলো বস্তুটা। আর বলটা আমি এখানে মনে করো কোনো বস্তু টানার জন্য বা খেলনা টানার জন্য বা কোনো কিছু টানার জন্য আমি এখান থেকে এইভাবে সামনের দিকে টেনে নিচ্ছি কোনো একজন মানুষ। তাহলে দেখো এখানে একটা অ্যাঙ্গেল তৈরি হচ্ছে মাই ডিয়ার স্টুডেন্টস। এই অ্যাঙ্গেলটাকে থিটা বলছি আমি, থিটা। তার জন্য এই যে আমরা লিখলাম না কজ ইকুয়াল টু এফ ইন্টু এস কজ থিটা। সহজ করে বুঝবে, কঠিন করে বোঝার দরকার নেই এটা। তো এখন প্রশ্ন হচ্ছে স্যার, যদি এখানে লেখো ইফ থিটা ইকুয়াল টু কী হবে 90 ডিগ্রি যদি ধরে নাও স্যার, 90 ডিগ্রি হতেই পারে স্যার। তাহলে অ্যাকচুয়ালি কজ থিটা ইকুয়াল টু কজ 90 ডিগ্রি হচ্ছে। তো মাই ডিয়ার স্টুডেন্ট, কজ 90 ডিগ্রি মানে আমরা জানি 0। তাহলে পরিষ্কার কথা 90 ডিগ্রি ভাবে যদি কোনো বস্তুর উপরে বল প্রয়োগ করি, বস্তু কিন্তু সরবে না। আর যদি সরবে না, তার কারণ হচ্ছে থিওরিটিক্যালি দেখো এটা কিন্তু কজ 90 ডিগ্রি হচ্ছে। তাহলে এখান থেকে একটা সহজ জায়গায় আমরা কিন্তু তৈরি হচ্ছে কি, দেখো সহজ জায়গা কি, তাহলে এই যে অ্যাঙ্গেলটা যদি 90 ডিগ্রি কম হয় তাহলে ফোর্স বল প্রয়োগ করলে কাজ হবে, কিন্তু পজিটিভ কাজ হবে। আর যদি তার বেশি হয়ে যায় তাহলে সেটা নেগেটিভ কাজ হবে। আর যদি 90 ডিগ্রিতে থাকে তাহলে সেটা হচ্ছে 0 হবে কাজ, তার স্মরণ শূন্য, তাই কাজ 0 হবে। তো এখানে তাহলে এটাকে বলে অ্যাকিউট মানে হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল মানে সূক্ষ্ম কোণ, আর অবটিউজ অ্যাঙ্গেল মানে হচ্ছে বৃহৎ কোণ, যেটাকে স্থূল কোণ বলে বাংলাতে। তাহলে আমরা পরিষ্কার বুঝে নিলাম, এখানে ইংলিশ বাংলার কোনো ফ্যাক্টর থাকছে না। ব্যাপারটা দাঁড়াচ্ছে তাহলে ডব্লিউ ইকুয়াল টু কজ ডব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা যদি হয়, থিটার মানের সাপেক্ষে কিন্তু কাজ হওয়া না হওয়া নির্ভর করছে। কাজ সবসময় শুধু যদি তুমি এই বস্তুটাকে এখানে তুমি সরিয়ে নাও, তাহলে দেখো কি হচ্ছে বাবু, এটা এখানে সরিয়ে যাওয়া এটা ডাইরেক্ট কাজ হচ্ছে। তার এটা এম, আর তুমি এফ এম বস্তুটা এত অবধি সরে এলো, 1 মিটার মনে করো সরে এলো, 1 মিটার সরে এলো। আর এই যে এম বস্তুর 1 মিটার সরে এলো, তাহলে তোমার আর এফ বল প্রয়োগ করলে তাহলে ওই এফ ইন্টু এস হয়ে যাচ্ছে, ডিসপ্লেসমেন্ট এস। তাহলে কাজটা ওরকমভাবে হলো। তাহলে কাজের ব্যাপারটা আমরা ক্লিয়ার হয়ে নিলাম। কখন কাজ 0 হবে? যখন 90 ডিগ্রি হবে অ্যাঙ্গেলটা, ঠিক আছে। তার একদম এখানে কিন্তু বোঝার অসুবিধে কোথাও থাকলো না আশা করা যাচ্ছে, ঠিক আছে। তো এটা বোঝা গেল। এবার আমরা চলে যাব একটা সহজ জায়গায়। কোথায় যাব স্যার? এর ইউনিটে চলে যাব। ইউনিটটা আমরা জানি যে নিউটন মিটার ইউনিটটা। কেন স্যার নিউটন মিটার? বলের একক হচ্ছে নিউটন, আর মিটার কতটা সরছে সেটা হচ্ছে মিটারে। তো এসআই ইউনিট হিসেবে আমরা কিন্তু এটা বলতে পারি। আর এসআই ইউনিটে এর আর একটা সমমানের ইউনিট আছে, সেটা জুল। পরীক্ষার ক্ষেত্রে কিন্তু ভীষণ আসে, আর আমার স্টুডেন্ট বলো আর সব স্টুডেন্টরা কিন্তু ভুল করে ফেলে। তো মাই ডিয়ার স্টুডেন্ট, ইউনিট এসআই ইউনিট সিস্টেম অফ ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানের যে ইউনিট, সেটাকে নিউটন মিটার বলে। আর এর আরেকটা ইউনিট হচ্ছে জুল। একদম ক্লিয়ার, এখানে আর কোনো কিছু গলতি আমার থাকলো না। তাহলে কাজের ব্যাপারটা আমাদের ক্লিয়ারিটি চলে এলো, যে কাজ কি খায় না মাকে, ব্যাপারটা আমাদের কম্প্যাক্ট হয়ে গেল। তো এবার আমরা কাজটাকে বোঝার পরে আমি শক্তিতে চলে যাব, কারণ এনার্জিতে চলে যাব। কাজটাকে বোঝার পরে আমরা চলে যাব এনার্জিতে। এনার্জি কি বা কীরকমভাবে? দেখো, এনার্জি এমন একটা ফ্যাক্টর। এনার্জি হচ্ছে এনার্জিকে মূলত আমরা যেটা বলি শক্তি। তো এনার্জি ক্যাপাসিটি অফ ডুইং ওয়ার্ক। এনার্জিটা কি স্যার? এনার্জি খুব ভালো করে বুঝতে হবে। এনার্জি শক্তি মনে করো, ঠিক আছে। এনার্জি কি স্যার? ক্যাপাসিটি অফ ডুইং ওয়ার্ক, কি পরিমাণ কাজ করার তোমার ক্ষমতা আছে, সেটাই হচ্ছে ক্যাপাসিটি, ঠিক আছে। আর যখন আমরা ক্ষমতা পড়বো, তখন তো আমরা বলি কাজের হারকে ক্ষমতা বলবো, সেখানে W/T হবে। কিন্তু এখানে হচ্ছে কাজ করার ক্ষমতাকেই বলা হচ্ছে এনার্জি, সে শক্তি। আমি একটা কাপকে কত জোরে টেনে নিচ্ছি সেটা আমার শক্তি, আর একজন কত কমে টানছে সেটা তার শক্তি। বা এই শক্তিকে, বা শক্তি যখন এসে, শক্তি নিয়ে আমি কথা বলতে শুরু করব, তার আগে একটা জেনে নিই। এই ইউনিটটা আমরা জানি জুল ইউনিট। কাজের ইউনিট আর শক্তির ইউনিট এক, সেই জন্য কাজের ইউনিট জুল, শক্তির ইউনিট জুল। তো এই জুলটা যখন, জুল হচ্ছে সবথেকে একটা ছোট ইউনিট। এটাকে যদি বড় করো তাহলে আমরা লিখতে পারি 1 কিলো জুল, ঠিক আছে। 1 কিলো জুল এটাকে কেজে দিয়ে ডিনোট করি আমরা, আর এর হচ্ছে 10⁻³ জুল, ঠিক আছে।
এরকম পরীক্ষাতে আসে এই কনভার্সনটা 1 কিলো জুল সমান সমান কত জুল পরীক্ষাতে চলে আসে। আর অনেক স্টুডেন্টরা ভুল করে এটা, যাতে ভুল না করো লাইফ টাইম তার জন্য তোমাদেরকে এটা বুঝিয়ে দিলাম। এবার মাই ডিয়ার স্টুডেন্ট, আমি সহজ করে যাব, কঠিন করে যাব না। তো এনার্জিকে বুঝতে গেলে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে এনার্জি কত রকমের হতে পারে স্যার। তো এনার্জি মোটামুটি স্যার ধরে নাও 3 রকমের হতে পারে এনার্জি। আর একটা কথা বলি মাই ডিয়ার স্টুডেন্ট, এখানে এনার্জির কনজারভেশন সূত্রটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, যে শক্তির কোনো শক্তি মানে সৃষ্টি নেই, মৃত্যু নেই, শক্তির কোনো ধ্বংস নেই, শক্তি তৈরি হয় না। তার জন্য শক্তি এক শক্তিতে আরেক শক্তিতে রূপান্তরিত হয় মাত্র। মনে করো লাইট এনার্জি, সাউন্ড এনার্জি, কত রকমের এনার্জি, সোলার এনার্জি, কত রকমের মানে সান এনার্জি, কত রকমের এনার্জি রয়েছে। সমস্ত এনার্জির কিন্তু কোনো নতুন করে কোনো এনার্জি তৈরি হচ্ছে না, মানে এক শক্তি থেকে অন্য শক্তিতে রূপান্তরিত হচ্ছে। পৃথিবীর আদি থেকে পৃথিবীর অন্ত অবধি হয়তো যে শক্তি ছিল সেই শক্তি আছে, শুধু একটা শক্তি থেকে আরেকটা শক্তিতে রূপান্তরিত করি। কখনো আমরা জল বিদ্যুৎ তৈরি করছি, কখনো আমরা মানে ফ্যান থেকে হাওয়া খাচ্ছি, কখনো আমরা মনে করো জেনারেটর চালাচ্ছি, কখনো মোটর চালিয়ে জল তুলছি। তো এই সবগুলোর উদ্দেশ্য হচ্ছে এক শক্তি থেকে আরেক শক্তিতে রূপান্তরিত হওয়া। এই শক্তির ফান্ডাটা ক্লিয়ার হচ্ছে আমাদের। এবার আমরা চলে আসি শক্তি কত রকমের মোটামুটি আমরা দেখতে পাই। প্রথমটা হচ্ছে কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জি মানে গতি শক্তি, ঠিক আছে। আর তারপরে আছে কাইনেটিক এনার্জি, পরে হচ্ছে গতিশক্তি, তারপরে আছে স্থিতিশক্তি, পোটেনশিয়াল এনার্জি, ঠিক আছে, মানে স্থিতিশক্তি। তারপর আছে হচ্ছে যান্ত্রিক শক্তি, মানে মেকানিক্যাল এনার্জি, মানে যান্ত্রিক শক্তি। সহজ করে বুঝবো, কঠিন করে ভাববো না, তাহলেই কিন্তু আমাদের সব পড়াটা জলঞ্জলি হয়ে যাবে। একটু একটু বুঝে নেবো ব্যাপারটা। দেখো এখানে বুঝতে গেলে এই যে কাইনেটিক এনার্জি, তো গতিশক্তি মানে আমরা জানি 12 mv², ঠিক আছে। এটা হচ্ছে কাইনেটিক এনার্জি। এই ফর্মুলা দিয়ে অঙ্ক আসে, মানে অঙ্কের মতো করে কিছু নিউমেরিক্যাল টাইপের কোশ্চেন আসে, আমি বোঝাবো আস্তে আস্তে করে। পোটেনশিয়াল এনার্জি মানে mgh, মানে এটা এম আর এটা জি, মানে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন যাকে বলছি, জি, ঠিক আছে, অভিকর্ষজ ত্বরণ, ঠিক আছে। আরেকটা হচ্ছে এইচ, মানে তোমার কতটা হাইট। এখন বোঝার জন্য একটা সহজ পথ আমি যদি বলি, দেখো বাবু আমি একটা গুলি ছুড়লে তাহলে গুলিটা গিয়ে কোনো জায়গায় আঘাত করছে, তার মানে সেটা গতিশক্তি, ঠিক আছে। একটা কার চলছে সেটা গতিশক্তি, একটা ঘোড়া চলছে সেটাও গতিশক্তি, ঠিক আছে। এই মানে গতিশক্তি, এগুলো গতিশক্তি বোঝা গেল। আর স্থিতিশক্তি মানে শক্তিটাকে আটকে রাখা যাকে বলে। মনে করো এই চায়ের কাপটা আমি তুলে এরকম জায়গায় রেখে দিলাম বা কোথাও আটকে রেখে দিলাম, তাহলে এর মধ্যে যে শক্তিটা থাকছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি কী শক্তি, সেটা স্থিতিশক্তি হিসেবে থাকছে। আবার মনে করো কোনো পাথরের টুকরো উপরে তুলে রাখলাম, সেটাও একটা কিন্তু শক্তি। বা মনে করো ঘড়িতে দম দিলাম আমি, ঠিক আছে, মানে ওই পুরনো আমলের বাবা কাকাদের আমলের সেই ঘড়িকে দম দিয়ে রাখলাম, সেটাও কিন্তু স্থিতিশক্তি। তারপরে বাঁধে জল আটকে রাখলাম, সেটাও কিন্তু স্থিতিশক্তি। মাই ডিয়ার স্টুডেন্ট, এর সব এক্সাম্পলগুলো পরীক্ষাতে কিন্তু একের পরে আসে, আর তখন তোমরা ভুলে যাও। আরেকটা কথা বলি, এই যে দুরকম শক্তির মিলিত রূপই কিন্তু হচ্ছে মেকানিক্যাল এনার্জি। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে কি বলবো, এই দুরকমের মিলিত শক্তি হচ্ছে যান্ত্রিক শক্তি। একটা হচ্ছে মানে গতিশক্তি, একটা স্থিতিশক্তি, আর এই দুটোর মিল করেই যে শক্তিটা পাবো সেটা হচ্ছে যান্ত্রিক শক্তি। তাহলে হয়ে গেল, আর কোনো অসুবিধা নেই। এবার কাইনেটিক এনার্জি কিছু এক্সাম্পল এখানে খাড়া করা আছে, সহজ করে আমি বলেই ফেলেছি। ডিউ টু কাইনেটিক এনার্জি তোমরা পড়ে নাও। এখানে একটি গতিশক্তির কারণে বন্দুক থেকে ছোড়া বুলেট লক্ষ্যকে বিদ্ধ করে, ব্যাস আমি যেটা বললাম, কিছু বোঝার নেই এটা। এবার মনে করো হ্যামার, এখানে আছে হামার ড্রাইভস এ নেইল টু দ্য wood due to its motion. It has kinetic energy or ability to do work. একটি চলমান হাতুড়ি, মানে এগুলো বাংলা এরকম আর কি, কাঠের মধ্যে একটি ব্রেক চালায় যদি, তার কারণে গতিশক্তির কাজ করার ক্ষমতা রয়েছে। মানে একটা হাতুড়ি দিয়ে আমি ব্রেকটাকে পুঁতছি, এটার কোন শক্তি না, গতিশক্তির কারণে এটা হচ্ছে। এই এক্সাম্পলগুলো আসে। এই যে ঘোড়ার একটা শক্তি থাকে, সেটা হচ্ছে গতিশক্তি, যা বললাম আর কি। তাহলে এর মধ্যে বোঝার কিছু নেই, আমি একটু স্পিডি হাঁটছি যাতে তোমাদের মানে মহামূল্যবান টাইম ওয়েস্ট না হয়। আসলে চাকরির পড়াশোনা না, কোথাও যেন নিজেকে গঠনমূলকভাবে পড়তে হয়, চুজ করে নিতে হয়, ক্রিমটুকু মানে তুলে নিতে হয় চাকরির পড়াশোনার মধ্যে। আর চাকরির পড়াশোনা হোপলেস করলে হয় না, নিরন্তর চেষ্টা করতে হয়, প্রচেষ্টা করতে হয়, বারবার প্র্যাকটিস করলেই কিন্তু চাকরি পাওয়ার জায়গায় দোরগোড়ায় পৌঁছানো যায়। এটা কোনো মন্ত্র নয়, এটা জাস্ট প্র্যাকটিস। চলো একটু জ্ঞান দিয়ে নিলাম আর কি। তো এবার হচ্ছে
যেটা হচ্ছে এবার কাইনেটিক এনার্জির ফর্মুলা। আমরা কাইনেটিক এনার্জির ফর্মুলা বলেছিলাম, দেখো বাবু বলেছিলাম হাফ এম ভি স্কোয়ার, তাই তো বাবু হাফ এম ভি স্কোয়ার বলেছিলাম। তো এই হাফ এম ভি স্কোয়ার যেটা বলেছিলাম তার দেখো এটা কি, এটা হচ্ছে কাইনেটিক এনার্জি ইকুয়াল টু বলেছিলাম, তাই তো। তো এখানে এই এম এর মান, ভি এর মান কম বেশিতে কি অসুবিধে হবে সেটা দিয়ে বারবার কোশ্চেন আছে। তুমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, এই কোশ্চেনগুলো পরীক্ষাতে ভীষণবার আসে আর তুমি অনেকবারই ভুল করে ফেলো হয়তো। কি স্যার, ইফ দ্য মাস অফ অ্যান অবজেক্ট ইজ ডাবল ইটস কাইনেটিক এনার্জি ইজ অলসো গেট ডাবল। ব্যাপারটা কেন, এখানে ধরে নাও হাফ এম ভি স্কোয়ার মানে কাইনেটিক এনার্জি ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। তো এম যদি দ্বিগুণ হয়ে যায় তাহলে অ্যাকচুয়ালি কী হবে, কাইনেটিক এনার্জি ইকুয়াল টু হচ্ছে হাফ ইন্টু টু ইন্টু ভি স্কোয়ার, মানে যা ছিল এক গুণ ছিল সেটা দুগুণ, কারণ এই কে ই আর এই ইকুয়াল টু রয়েছে, ইকুয়াল টু সমান সমান যদি কিছু থাকে সেটাকে সমানুপাতিক বলছি। তার মানে এই দিকের কোনো সংখ্যা যদি উপরের কোনো সংখ্যা বেড়ে যায় তাহলে কি হবে, মান বেড়ে যাবে, আর যদি নিচেই বেড়ে যায় কোনো মান তাহলে কমে যাবে। বুঝতে পেরেছো? তাই এখানে সবগুলো হচ্ছে সমান সমানে রয়েছে। তার জন্য কি হচ্ছে, যদি এম বেড়ে যায় তাহলে এই তার গতিশক্তিও বেড়ে যাবে। ক্লিয়ার? অসুবিধা নেই তো? মানে এম যদি বেড়ে যায় তাহলে গতিশক্তিও বেড়ে যায়। এবার ভি স্কোয়ার আছে, এটাতে আসবো। মাস যদি হাফ হয়ে যায়, এখন বাবু যদি বলি মনে করো হাফ এম ভি স্কোয়ার ছিল, তো আগে হচ্ছে বেড়ে গেছিলো, এবার হচ্ছে হাফ এফটাকে হাফ হয়ে গেল, তাহলে ভি স্কোয়ার থাকলো, তাহলে কে ই এখানে দেখো ইকুয়াল টু, যেহেতু এখানে এক ছিল সেখানে কমে হাফ হয়ে গেল, তার মানে গতিশক্তি অর্ধেক হয়ে যাবে। এরকম পরীক্ষাতে আসে, আর আসলে কিন্তু উপকার হবে না। এবার যেন অ্যান্সারটা দিয়ে আছে, পারছি কোত্থেকে, আমরা এই গাণিতিক থেকেই বের করছি, ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন থেকেই কিন্তু আমরা বের করছি। ওকে, এবার আমরা আসবো ইফ দ্য স্পিড অফ, স্পিড মানে এখানে বেগ ধরে নাও, বেগ যদি বেগ বা ভেলোসিটি ধরো, অবজেক্ট ইজ ডাবল, যদি কোনো মানে এখানে আবার লিখি হাফ এম ভি স্কোয়ার, তাহলে কে ই কাইনেটিক এনার্জি ইকুয়াল টু কি স্যার, তাহলে এই ভিটা বেড়ে যাচ্ছে, কত বাড়ছে স্যার, ডবল, তাহলে দ্বিগুণ, মানে দ্বিগুণ মানে কি অ্যাকচুয়ালি 4, দ্বিগুণ মানে কি অ্যাকচুয়ালি 4 মানে স্কোয়ার রয়েছে, যদি দ্বিগুণ কি বাড়ে, বেগ বেড়ে যায়, তাহলে 4 গুণ কাইনেটিক এনার্জি হয়ে যাবে। দেখো সেটা অ্যান্সার, 4 গুণ। ওই পরীক্ষাতে কতবার এসেছে, আমি অন্তত 50 টাইমস দেখেছি, বিভিন্ন এক্সাম এসেছে, আবারও আসতে পারে, গ্রুপ ডি যে কোনো পরীক্ষাতে আসতে পারে। ঠিক আছে, এবার সিমিলারলি যদি হাফ হয়ে যায় তাহলে 4 গুণ কমে যাবে, কারণ এই যে হাফ মানে ভি যদি ছিল ভির ওখানে হাফ হয়ে গেলে তাহলে এই যে 1/4 হয়ে যাচ্ছে, কেন হচ্ছে বুঝতে পারছো, মানে স্কোয়ার রয়েছে বলে তার মানটাও কমবে। যদি হাফ হয়ে যায়, কি হাফ হয়ে যায়, 1/2 হয়ে যায়, 1/2 মানে কি অ্যাকচুয়ালি স্কোয়ার ছিল, তার মানে 1/4 হচ্ছে, 1/4 মানে যা ছিল তার থেকে 4 গুণ কমে যাচ্ছে। ঠিক আছে, বোঝা গেল কেসটা? ঠিক আছে, তাহলে মানে 1/4 হয়ে যাবে। ক্লিয়ার? নেক্সট, তাহলে এই রকম টাইপের এই এক্সপ্রেশন দিয়ে এগুলো বারবার আসবে। আমি যেগুলো বললাম বোঝার চেষ্টা করতে হবে, আরও টাইম নিয়ে বোঝাতে পারতাম, কিন্তু আমি ভাবছি যারা আমার ক্যামেরার সামনে রয়েছে তারা হয়তো প্রত্যেকে বুঝে গেছো, আমি আর মরা পাহারা না দিয়ে সামনের দিকে যেতে চাইছি। ওকে ওকে, চলো এবার দেখো স্থিতিশক্তি, পোটেনশিয়াল এনার্জি, কয়েকটা এক্সাম্পল হচ্ছে, ওয়াটার স্টোর ইন আ ডাম হ্যাজ পোটেনশিয়াল এনার্জি ডিউ টু পজিশন অফ দ্য হাইট। অ্যাকচুয়ালি যদি আমি বলি মানে এনার্জির মানে ইয়ের কথা বলি, মানে যদি এনার্জির কথাই আমি বলি তাহলে অ্যাকচুয়ালি পজিশানটাই মেন কথা। মানে এই যে এনার্জি ডিউ টু পজিশান আর কি, অ্যাকচুয়ালি পজিশান কোথায় থাকছে তার উপরে। এখন জল বাঁধে আটকে রাখছি, ওই পজিশানে রয়েছে, যদি ছেড়ে দিতাম তাহলে সে গতিশক্তি দিয়ে চলতো সামনের দিকে, এখন আটকে রয়েছে বলে সেটা কিন্তু স্থিতিশক্তি। ঠিক আছে, স্টোনকে যদি একটা ছাদের উপরে রেখে দেওয়া হয় সেটাও কিন্তু স্থিতিশক্তি, মানে যা বোঝালাম যে ঘড়ি দম দেওয়া এরকম টাইপের ব্যাপার। এই যে ঘড়ির দম দেওয়ার কেসটা এখানে রয়েছে, এগুলোতে মহামারীর কিছু নেই, আর অত্যন্ত হাবভাব নিয়ে বোঝানোর কিছু নেই, খুব সিম্পল ওয়েতে বুঝতে পারছো আশা করছি। ওকে, কিন্তু এক্সামে আসে, আমি সম্পূর্ণ ক্রিমটুকু দিচ্ছি। চলো নেক্সট, এবার কমার্শিয়াল ইউনিট। এবার আমরা চলে আসব মানে এনার্জির যে কিছু ধরন, মানে সেটা দিয়ে আমরা একটু ডিসকাস করে দেবো এনার্জির ব্যাপারটা। এনার্জি আসলে সবসময় এনার্জিটা আমাদের কখনো কখনো মাপার দরকার হয়। মাপার দরকার হয় কেন এনার্জি? কারণ এনার্জি আমরা মাপতে চাই। কেন এনার্জি মাপি? তার আগে একটুখানি বলে দিই, পাওয়ারটা আমি বলিনি।
আচ্ছা, এনার্জিটা একটু করে বলে নিই, তারপর পাওয়ারের কথা বলছি। দেখো, এনার্জি জুল হচ্ছে আমাদের সবথেকে ছোট একটা এনার্জির ইউনিট, সেটা আমি লিখেছি এখানে। আর এই ইউনিটটাকে যখন কোনো, মনে করো আমরা সিএসসি বা কোনো জায়গা থেকে মানে কারেন্ট খরচা করি, বা মানে ইলেকট্রিসিটি বোর্ড থেকে কারেন্ট খরচা করি, তার কী পরিমাণ টাকা দেবো তার মাপার জন্য তোমরা অনেকেই জানো, সেই অনেক কাল আগে থেকেই পড়েছো, বিওটি, বোর্ড অফ ট্রেড ইউনিটে আমরা কিন্তু টাকাটা দিই। সেখানে কি মাপা হয়? কিলো ওয়াট আওয়ার। কিলো ওয়াট আওয়ার, কিলোর সঙ্গে ওয়াট আছে, কিলো ওয়াট, আর তার সঙ্গে আওয়ার। এই ব্যাপারটা দাঁড়াচ্ছে কীরকম দেখো, একটা নিউমেরিক্যাল দিয়ে আমি এখানে বুঝিয়েছি। কীরকম দেখো, ইট ইজ দ্য অ্যামাউন্ট অফ ইলেকট্রিক এনার্জি কনজিউম বাই অ্যান অ্যাপ্লায়েন্স অফ পাওয়ার 1000 ওয়াট ইন 1 আওয়ার। মানে একটি 1 ঘন্টায় 1000 ওয়াট পাওয়ারের একটি যন্ত্র দ্বারা ব্যবহৃত বৈদ্যুতিক শক্তির পরিমাণ কত হবে। তো সেই ক্ষেত্রে বের করা মানে অ্যাকচুয়ালি 1 কিলো ওয়াট আওয়ার। 1000 ওয়াট মানে কি 1 কিলো ওয়াট আওয়ার, এখানে তার সঙ্গে 1 ঘন্টা। অ্যাকচুয়ালি কি দাঁড়াচ্ছে দেখো, এই যে 1000 ওয়াট তার সঙ্গে 1 ঘন্টা ছিল, 1 আওয়ার ছিল, তাই তো? 1 আওয়ার ছিল, সেই আওয়ারটা মানে এইচ এখানে। আর 1 কিলো ওয়াট মানে 1000 মানে কিলো ওয়াট, সেই জন্য লিখেছি কি 1 কিলো ওয়াট আওয়ার লিখেছি। ব্যাপারটা বোঝা গেল? তাহলে 1 কিলো ওয়াট ইন্টু 1 আওয়ার, তার মানে 1 কিলো ওয়াট মানে 1000 ওয়াট, আর তার সঙ্গে 3600 সেকেন্ড। 1 ঘন্টা মানে 60 ইন্টু 60 মানে 6 মানে সেকেন্ডে নিয়ে এলাম, ঠিক আছে? আর মানে এবার হচ্ছে দেখো 1000 জুল পার সেকেন্ড ইন্টু 3600, তার মানে এটা দাঁড়াচ্ছে 3.6 ইন্টু 10⁶ জুল। ক্যালকুলেশন করে দেখো, এরকমই দাঁড়াচ্ছে। হয়ে গেল? আচ্ছা, তো ব্যাপারটা এরকম। এবার আমি এখানে একটা কথা তোমাদেরকে মনে করিয়ে দেবো, যেটা হচ্ছে যে এই কখনো কখনো ওয়াটে কনভার্সন আছে, 746 ওয়াট, এরকমভাবে আমরা পড়েছি অনেক সময়, দেখেছো তোমরা। এবার আমি একটা খুব ইম্পর্ট্যান্ট জায়গায় তোমাদের সঙ্গে যাব আগে, তারপরে আমি গিয়ে পাওয়ার সম্পর্কে একটু বলবো, তারপরে আমি অবজেক্টিভ টাইপের কোশ্চেন, মাল্টিপল চয়েস টাইপের কোশ্চেন তোমাদের সামনে নিয়ে আসবো। তো একটু মাথা ঠান্ডা করে আমরা একটু দেখে নিই কিছু পাওয়ার শক্তির যে চেঞ্জ হয়, মানে এনার্জি যে কনভার্সন হয়ে অন্য শক্তিতে রূপান্তরিত হয়, তার কয়েকটা প্র্যাকটিক্যাল আমি বলবো এখানে, এবং সেগুলো পরীক্ষাতে ভীষণ আসে। যে এক্সাম্পলগুলো পরীক্ষাতে আসে সেগুলোই আমি এখানে মানে পুট আপ করবো, অন্যগুলো নয়। ইনস্ট্রুমেন্টের নাম হচ্ছে ইলেকট্রিক মোটর। তো তোমরা জানো ইলেকট্রিক মোটর মনে রাখার পথ কি, যে বাড়িতে দেখবে সুইচ অন করলেই ও বেটা জল দিতে শুরু করে দিচ্ছে, ঠিক আছে? তো এই যে সুইচ অন করার সাথে সাথে জল পড়ছে, মানে তুমি ইউজ করছো ইলেকট্রিক মোটরকে, ইলেকট্রিক দিয়ে ইউজ করছো, আর জল পড়ছে সেটা হচ্ছে মেকানিক্যাল, ঠিক আছে? তাহলে কোন শক্তিতে রূপান্তরিত হচ্ছে? অ্যাকচুয়ালি ইলেকট্রিক মোটর ইলেকট্রিক এনার্জি থেকে রূপান্তরিত হচ্ছে কিসে? না, মেকানিক্যাল এনার্জিতে। বোঝা গেল? ঠিক উল্টোটা জেনারেটর। বিয়ে বাড়িতে যখন জেনারেটর চলে তখন বলে না, জেনারেটর চলে, স্টার্ট দেওয়ার সাথে সাথেই দেখবে ফ্যান চলতে শুরু করে দিল, পাখা মানে লাইট চলতে শুরু করলো, চকমক শুরু হয়ে গেল। তার মানে এটা দিয়ে বুঝে নেবে বাড়িতে যখন সুইচ অন করলে জল পড়তে শুরু করছে, দ্যাট ইজ মোটর। আর উল্টোটা ওখানে মেকানিক্যাল শক্তি দ্বারা ওখানে তারপরে দেখবে ফ্যান চলতে শুরু করলো, লাইট জ্বলতে শুরু করলো। উল্টোটা কিন্তু বিয়ে বাড়ির কেস, মনে করে দেখো তো। ঠিক, তাহলে এটা হচ্ছে মেকানিক্যাল এনার্জি টু ইলেকট্রিক্যাল এনার্জি। ওকে, এগুলো নোট করে রাখবে, পরীক্ষাতে আসবে, আর ভুল করবে না। আমি যে থিওরিতে তোমাকে বললাম এই থিওরি মাথায় রাখবে। স্টিম ইঞ্জিন, দেখো ট্রেন চলে, দেখেছো? তো স্টিম ইঞ্জিন অ্যাকচুয়ালি কি? স্টিম ইঞ্জিনে কি হিট ইঞ্জিন বলে। হিট এনার্জি থেকে কিসে তৈরি হয়ে যায়? কাইনেটিক এনার্জিতে পরিণত হয়। কাইনেটিক এনার্জি মানে গতিশক্তিতে রূপান্তরিত হয়, সেই জন্য তো ট্রেনটা চলে। এর অনেক মেকানিজম আছে, চাইলে অনেক বড় করে পড়ানো যায়, কিন্তু কোনো দরকার নেই অত পাণ্ডিত্য করার, ঠিক আছে? এবার ইলেকট্রিক বাল্ব তোমরা দেখে থাকো, ইলেকট্রিক বাল্ব কি? অ্যাকচুয়ালি ইলেকট্রিক্যাল এনার্জি। এই ইলেকট্রিক্যাল এনার্জিটা কিসে রূপান্তরিত হয়ে যাচ্ছে? লাইট এনার্জিতে। লাইট এনার্জি অনেকে তুমি বলতে পারো লাইট এনার্জি, অথবা হিট এনার্জিও বলতে পারো। কখনো কখনো ইলেকট্রিক বাল্ব থেকে হিটও আমরা পেয়ে থাকি, ঠিক আছে? ব্যাস, এটাও বলতে পারো। ড্রাই সেল কি স্যার? কেমিক্যাল এনার্জি ওর মধ্যে স্টোর করা থাকে। সেই কেমিক্যাল এনার্জি কিসে রূপান্তরিত হচ্ছে? না, ইলেকট্রিক্যাল এনার্জি। তাহলে কেমিক্যাল এনার্জিটা এখানে রূপান্তরিত হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জি। তাহলে বোঝা গেল, এই সবগুলো পরীক্ষাতে আসে। সোলার সেল মানে লাইট এনার্জিটা কিসে রূপান্তরিত হচ্ছে? না, ইলেকট্রিক্যাল এনার্জিতে রূপান্তরিত হচ্ছে। ব্যাপারটা বোঝা গেল। এই কনভার্সনগুলো, এই 6টা কনভার্সন দিলাম, পরীক্ষাতে কিন্তু ভীষণই আসে এগুলো। এবার আমরা চলে যাব একটু করে অন্য দিকে, প্রবলেম করব, এরপরে কিছু প্রবলেম টাইপের করব। তো সেগুলো করার আগে আমি চলে যাব কিছু অন্য ব্যাপার, পাওয়ারে চলে যাব। দেখো বাবু, পাওয়ারটা আমরা একবার ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করব। পাওয়ার কি, পাওয়ারটাকে কিভাবে কাজে লাগবে সেটা আমরা দেখে নেব। তো সেটা দেখতে গিয়ে আমরা দেখো ফর্মুলা আমরা একটু জেনে নেবো। দেখো তার আগে একটু আমি বলে দিচ্ছি, এখানে পাওয়ার আমি লিখছি, এখানে পাওয়ার ইকুয়াল টু কি স্যার? ওয়ার্ক বাই টাইম।
পাওয়ার মানে কি স্যার? ওয়ার্ক বাই টাইম হচ্ছে পাওয়ার। তার মানে কাজ করছো তো, কাজ করার হারকে বলছি মানে টাইম। কাজ করার হার মানে কি পরিমাণ কাজ, কত কম টাইম। এবার দুজন লোক মনে করো কাজ করতে, তুমি দুজন লোককে কাজ করতে দিলে, একজন একটা কাজ একদিনে করে ফেললো আর একটা কাজ 5 দিনে করলো, তাহলে তুমি কোন লোকটিকে কাজে লাগাবে? যে লোকটা একদিনে কাজ করলো, তার মানে ওর পাওয়ার বেশি, ক্ষমতা বেশি। এটা আমরা বুঝি, বুঝতে পেরেছি? ক্ষমতা মানে পলিটিক্যাল ক্ষমতা নয়, এখানে যা মানে এই ক্ষমতাগুলো বলা হচ্ছে, বোঝা গেল? তাহলে অ্যাকচুয়ালি এটাকে আমরা লিখতে পারি W/T লিখতে পারি, ব্যাস হয়ে গেল। এর সম্পর্কে ইউনিটটা একবার জেনে নিই। ইউনিটটা কী স্যার? ইউনিটটা হচ্ছে ওয়াট। ওয়াট, এটা মানে W দিয়ে ডিনোট করি, ব্যাস হয়ে গেল। এখানে একটু কনভার্সন তোমাদেরকে একটু আমি বলে রাখবো, কনভার্সনটা খুব ইম্পর্ট্যান্ট। যে কনভার্সনটা বলে রাখবো কি, যে 1 ওয়াট সমান 1 জুল পার সেকেন্ড আমরা জানি। তাহলে 1 কিলো ওয়াট, এই কনভার্সন কখনো কখনো আসে, তাহলে 1000 ওয়াটস, ঠিক আছে। এবার 1 কিলো ওয়াট সমান হচ্ছে 1000 ওয়াট। এইটুকুগুলো তোমরা সবাই জানো, তবু আরেকবার তোমাকে জানিয়ে রাখছি। ব্যাস এইটাকে আমি আবার লিখতে পারি কি স্যার? 1000 জুল পার সেকেন্ড লিখতে পারি, ঠিক আছে। এবার আরও কিছু কনভার্সন তোমরা একটু মাথায় রাখবে, যেটা আমি একটু আগে শেখালাম, যেটাকে ওই যে মানে জুল পার মানে 10⁻3.6 ইন্টু 10⁻6 জুলে আমি নিয়ে আসলাম। ওই কনভার্সনটা একবার দেখে নেবে, ঠিক আছে। তাহলে এই যে ওয়ার্ক, পাওয়ার, এনার্জি সম্পর্কে একটু সাম্যক ধারণা হলো। এবার এখান থেকে কী টাইপের কোশ্চেন এক্সামে আসতে পারে তার একটা সাম্যক ধারণা দেওয়ার চেষ্টা করবো আমি। এবার তোমরা একটু নিজেরা ট্রাই করো, দেখো তো এই কোশ্চেনটা পড়ো, তোমরা পড়ে অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করো খুব সিম্পল ওয়েতে, কঠিন করে ভাববে না কিছু, ওকে? তোমরা নিজেরা পড়বে। দেখো বাংলা করে দিয়ে আছে, কোনো অসুবিধা নেই। যদি কোনো বস্তুর উপর 10 নিউটন বল প্রয়োগ করা হয় কিন্তু বস্তুটি কোনো মুভ করে না, তাহলে বল দ্বারা কতটা কাজ করা হচ্ছে? পরিষ্কার কথা, আমি কিন্তু অ্যানালিসিস করে দিয়েছি। মানে তুমি যতই বল প্রয়োগ করো বাবু, দেয়ালটা যদি না সরাতে পারো, কথার কথা মুভ না করাতে পারো, তাহলে তোমার কাজ কিন্তু কোনো মানে সায়েন্সের খাতায় কোনো কাজই নেই তোমার। তাহলে এটা বিগ জিরো, তাই না? তাহলে অ্যান্সারটা পেরে গেলে, কেন সেটাও পারলে তোমরা, ঠিক আছে। ইফ দেয়ার ইজ নো ডিসপ্লেসমেন্ট ডিউ টু অ্যাপ্লিকেশন অফ ফোর্স দেন নেটওয়ার্ক ডান উইল বি জিরো। ওকে, কোনো কাজ করবে মানে না, মানে ডিসপ্লেসমেন্ট না হলে কাজ শূন্য, সেটা আমি বলেছি আগে। ওকে, পরের কোশ্চেনে চলে যাচ্ছি, ডোন্ট ওয়ারি। হ্যাঁ, একটি বস্তুর উপরে কাজ নির্ভর করে না, মানে দ্য ওয়ার্ক ডান অন অ্যান অবজেক্ট ডাজ নট ডিপেন্ড আপন দ্য, কাজ নির্ভর করে না কখন, কার উপরে? ডিসপ্লেসমেন্ট হলে, না ফোর্স বল প্রয়োগ করলে, না অ্যাঙ্গেল বিটুইন ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট, বল এবং সরণের মধ্যে কোন? তা এটা তো এই ডিসপ্লেসমেন্ট মানে কি আমরা এস দিয়ে ডিনোট করেছিলাম, ফোর্স মানে এফ দিয়ে ডিনোট করেছিলাম, আর অ্যাঙ্গেল বিটুইন মানে থিটা দিয়ে ডিনোট করেছিলাম। দেখো মনে আছে তো, এই যে একটা বস্তু, এখানে একটা বস্তু, এই যে মানে থিটা, তো এই তিনটেই কিন্তু নির্ভর করে। তাহলে এটা নির্ভর করে না ইনিশিয়াল ভেলোসিটি অফ দ্য অবজেক্ট, সে কত মানে শক্তি দিয়ে সে চলছে কাজ, সেগুলো তার উপরে কিন্তু নির্ভর করে না। শুরুতে তার কত শক্তি ছিল, মানে ভেলোসিটি ছিল, তার উপরে কিন্তু কাজ নির্ভর করে না। তাহলে বোঝা গেল কংক্রিট ক্লিয়ার। আজকালকের কোশ্চেনের ধরন কিন্তু এরকম, ডাইরেক্ট কোশ্চেন তুলে দিচ্ছে না, কোশ্চেন সেটার একটু চালাক হয়ে গেছে, দিনকে দিন ওরা নিজেদেরকে মতো করে তৈরি করছে। ওকে, তো পরবর্তীতে চলে যাব। দেখো পরের কোশ্চেনটা, হোয়াট কাইন্ড অফ দ্য এনার্জি ইজ পজেসড বাই আ রানিং হর্স? আমি এই কোশ্চেনটা আগে ডিসকাস করেছি। একটি চলমান ঘোড়া কী ধরনের শক্তি ধারণ করে? মাই ডিয়ার স্টুডেন্ট, এটা যদি না পারো আমাকে প্রত্যেকে কমেন্টে জানাও এটি কোশ্চেনটার অ্যান্সার কী হবে। আমি বলবো না, বলো, প্রত্যেকে বলো। আমি আগে ডিসকাস করে দিয়েছি অলরেডি, আমার ওই কথার মধ্যে দিয়ে তুমি অ্যান্সারটা করবে। আমি কিন্তু এটা ইনকমপ্লিট রেখে দিলাম, ঠিক আছে? বুঝে নিয়েছো কিন্তু, রানিং কথাটা রয়েছে এর মধ্যে। ওকে, আচ্ছা, এ বিল ইজ অ্যালাউড টু ফল ফ্রিলি, বিল হবে না এখানে, এটা বলই হবে মনে হয়, ঠিক আছে? এটা আমার বল হবে, BALL হবে, এটা বল। একটা বল ইজ অ্যালাউড ফল ফ্রিলি ফ্রম আ টাওয়ার হোয়েন এনার্জি ইজ পজিট অ্যাট দ্য মিডিল পয়েন্ট ডিউরিং দ্য ফল। একটি বিল না, এটা বল হবে, একটা বল একটি টাওয়ার থেকে অবাধে ফেলে দেওয়া হলো নিচের দিকে, যখন পড়ছে, পতনের সময় যখন পড়ছে, তখন মাঝখানের বিন্দুতে যদি মানে যে শক্তি থাকে, মানে চলতে চলতে মাঝপথে যে শক্তিটা থাকছে, সে শক্তিটা কী শক্তি? সেটা
এখানে কিন্তু বড় একটা ইম্পর্ট্যান্ট কথা। দেখো উপরে ছিল যখন তার স্থিতিশক্তি ছিল, আর নিচেই না পড়া অবধি তার কিন্তু স্থিতিশক্তি মানে কি হচ্ছে, মানে শেষ হচ্ছে না। তো পড়তে পড়তে মাঝখানে এসে আছে, মানে ওর মধ্যে বেটা স্থিতিশক্তিও কিন্তু আছে, আর ওর মধ্যে কি আছে, গতিশক্তিও আছে। তার মানে স্থিতিশক্তি প্লাস গতিশক্তি দুটোই কিন্তু ওর মধ্যে রয়েছে। বোঝা গেল? তার মানে বোথ পোটেনশিয়াল অ্যান্ড এনার্জি। এটা তোমরা নিশ্চয়ই পারবে, অ্যান্সারগুলো তোমরা আগে আগে দিচ্ছ নিশ্চয়ই। ওকে, পরের দেখি কি কোয়েশ্চেন আছে। ওয়াটার স্টোর ইন এ ডাম পজেসেস, মানে একটি বাঁধে জমা জল কোন ধরনের শক্তি? আমি কিন্তু ডিসকাস করে দিয়েছি অলরেডি। তুমি নিজে অ্যান্সার দেবে, অ্যান্সার লিখবে, দাগ নম্বর দিয়ে অ্যান্সার লিখবে কমেন্ট বক্সে, আমি দেখব। আর একটা কথা বলি, আমি এই ভিডিও পাবলিশ হওয়ার 1 থেকে 2 ঘন্টার মধ্যে, মানে 2 ঘন্টার মধ্যে যারা কমেন্টস করবে প্রত্যেকের কমেন্টস আমি দেখব, নিজে দেখব। ওকে, দেখি তোমরা কি কি অ্যান্সার দাও। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা বোঝা গেল। তাহলে আমরা এটা তোমরা অ্যান্সারটা করে নেবে, সহজ বলে আমি আর বললাম না, আমি ডিসকাস করে দিয়েছি আগে। ঠিক আছে, এবার একটা ম্যাথস, এর ম্যাথসটাও তোমরা করবে। এ সার্টেইন হাউস হোল্ড হ্যাজ কনজিউম 200 ইউনিট, 200 ইউনিট খরচ করছে, ঠিক আছে, 1 মাসে। তাহলে হাউ মাস এনার্জি ইজ দেন ইন জুল, তাহলে জুলে সেই পরিমাণ কী পরিমাণ খরচা করছে এটা জুলে তোমাদের নির্ণয় করতে হবে। তাহলে তোমরা পারবে প্রত্যেকে করতে? যদি না পারো তো আমার সাথে সাথে তুমি একবার ট্রাই করতে পারো। কীরমভাবে ট্রাই করবে দেখো, দেখো এনার্জি লিখতে পারো, এনার্জি না লিখলেও চলবে, লিখতে পারো এনার্জি কনজিউমড। ঠিক আছে, কি কনজিউম করছে? 200 ইউনিট। অ্যাকচুয়ালি 200 ইউনিট মানে কি? 200 ইউনিট মানে আমরা এটা লিখতে পারি, দেখো তো 200 আমি আগে শেখালাম কিন্তু, সরি, 200 মানে এটা লিখতে পারি, দেখো তো 200 কিলো ওয়াট আওয়ার লিখতে পারি। ঠিক আছে, মানে আমি আগে কিন্তু বুঝিয়েছি আমি। ঠিক আছে, কেন সেটা হচ্ছে 200, তাহলে এইটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? 200 ইন্টু 1000, এই কিলো রয়েছে তার জন্য 1000 নিচ্ছি। ঠিক আছে, আর এর জন্য কি নেব? এইচের জন্য কি নেব স্যার? ওটা নেব হচ্ছে 3600 নেব। এবার এটা ক্যালকুলেশন করো, 7.2 ইন্টু 10 টু দি পাওয়ার 1 2 3 4 5 6 7, আর ওই 3 to 7 কত, 6 টু দি পাওয়ার 8, এই 10 টু দি পাওয়ার 8 জুল। ওকে, দেখো তোমাদের ক্যালকুলেশন ঠিক আছে কিনা তোমরা একবার দেখে নিও। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ব্যাপার। এখন মাই ডিয়ার স্টুডেন্টস, আমি কিছু কথা বলি। দেখো তপোবন স্টাডি সেন্টারে এটা একটা আমরা বাধ্যতামূলকভাবে আমরা চাই যে তোমরাও এনার্জেটিকভাবে পারফর্ম করো। তোমাদের এই ভিডিও কেমন লাগলো, যদি মনে করো এই ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা বলবে যে তোমাদের এই ধরনের ক্লাস পছন্দের, আর যদি না ভালো লাগে তাও বলবে, কমেন্টস কিন্তু করবে। কেন বলছি, আমাদের প্রত্যেকের মতামত জরুরি থাকে, কেননা এগিয়ে চলতে গেলে সবার সাহচর্যে সবার সাথে চলাটাই মনে হয় যুক্তি, আর সমালোচনা অবশ্যই গ্রান্টেড। ওকে, আর এবার কয়েকটা কথা বলি, একটু লেকচার দিই একটু। দেখো চাকরি পাওয়ার জন্য প্রত্যেকটা মানুষের মধ্যে একটা শক্তি আছে জব পাওয়ার জন্য, কিন্তু শক্তিটা না মাঝে মাঝে ফ্রাস্ট্রেট হয়ে যায়। আর যখন ফ্রাস্ট্রেট হয়ে যায় দুনিয়াতে তোমাকে বড্ড একা লাগে, আর প্রতি মুহূর্তে দেখবে পড়তে পড়তে নিজেকে হারিয়ে ফেলছো। কখন এই পড়তে পড়তে চুপ হয়ে গেলে, মানে তোমার চারিদিকে যারা রয়েছে না সব ডিস্টার্বিং এলিমেন্ট, তোমাকে ক্ষতি করার জন্য রয়েছে। তো আমি এখানে একটা কথা বলি, তোমাকে যারা ক্ষতি করতে চাইছে, তোমাকে যারা শেষ করতে চাইছে, তার মানে টুকরো টুকরো তোমাকে আঘাত করে তোমাকে আরও শক্তিশালী বানাচ্ছে, মানে তোমাকে চাকরির উপযুক্ত বানাচ্ছে, যদি তুমি উপযুক্ত হতে চাও। আর যদি তুমি ভাবো যে তাদের দ্বারা তুমি ক্ষতি হয়ে যাচ্ছে, তুমি চুপচাপ বসে থাকবে হাত পা গুটিয়ে, তাহলে তোমার লাইফ শেষ হয়ে যাবে। তাই মাই ডিয়ার স্টুডেন্ট, আমি সব সময় বলি নিজেকে লড়াতে শেখো, লড়াকু মনোভাব রাখো। কোনো কিছুই কঠিন নয়, চাকরির পরীক্ষাতে যা আসে বারবার প্র্যাকটিস করলে চাকরিটা পাওয়া যায়, এটা কোনো কঠিন জিনিস না। শুধুমাত্র আমাদের মনটাকে ঠিক রাখতে হবে, মন ফ্র্যাকচুয়েট হয়ে গেলেই মুশকিল। ঠিক আছে, আচ্ছা আমাদের নতুন ব্যাচ শুরু হচ্ছে শর্টলি, তোমরা যারা ইন্টারেস্টেড তারা আমাদের সাথে কথা বলে তোমরা করতে পারো। চাকরি পাওয়ার ব্যাপারে কিন্তু আমরা কোনো গ্যারান্টি দিই না, আর যা টাকা নিই তা কিন্তু ফেরত দিই না, এটাও মাথায় রাখো। বেস্ট অফ লাক, সবাই ভালো থাকবে, সবার জীবন মঙ্গলময় হোক, তোমরা অনেক এগিয়ে যাবে। তোমাদের সাধ্যমতো তোমরা চেষ্টা করো, ভালো কিছু পাবেই, ভালো কিছু ঘটবে। বেস্ট অফ লাক।